আমরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করছি। তো সেক্ষেত্রে ইন্টেলিজেন্স এজেন্ট সিস্টেম আলাদা জিনিস, এটা কমপ্লিট অনেকগুলো এজেন্ট মিলে হয় মানে সিস্টেম। তো আমরা যদি এজেন্ট দেখি, আগে এজেন্ট আমরা কাকে বলবো, এজেন্ট এবং তারপর হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্ট। তো ইন্টেলিজেন্ট এজেন্ট প্রথমে আমরা ধরি এজেন্ট কাকে বলবো, যে কাজ করবে, পারসিভ করবে। an agent is anything that can be viewed as perceived its environment to censor or acting upon the environment through actuator and acting upon। এখানে দুটো পয়েন্ট, এনভায়রনমেন্টে সে সেন্স করবে সেন্সর দ্বারা, এবং এই সেন্সের সাপেক্ষে সে অ্যাকচুয়েটরের মাধ্যমে সে তোমার হচ্ছে অ্যাকশন করবে এনভায়রনমেন্টে। এনভায়রনমেন্ট বলতে এখানে বুঝাবো আমাদের চারিপাশে যেটা এনভায়রনমেন্ট রয়েছে, চারিপাশে যেটা পরিবেশ রয়েছে, যে পরিস্থিতি রয়েছে, সেটাকে বলা এনভায়রনমেন্ট। এবং সেটাকে পারসিভ করা বা অনুভব করার পরে সেটা দিয়ে এই অনুভব করার পরে তারপর হচ্ছে মানে যে অনুভব হলো, এই অনুভব থেকে যে সিদ্ধান্ত আসবে তার আলোকে অ্যাকশন কাজ করা, এটা হচ্ছে যে করবে সে হচ্ছে এজেন্ট। অ্যাকশনটা কিভাবে কাজ করবে, অ্যাকচুয়েটরের মাধ্যমে। রোবোটিক্স করতে গিয়ে আমরা অ্যাকচুয়েটর পড়েছি। এজেন্টকে যদি আমরা আমাদের চারিপাশে দেখি, যে আমরা হিসেবে দেখি, তা আমাদের হিউম্যান এজেন্ট, মানুষও একটা এক প্রকার এজেন্ট, যে হচ্ছে চোখ, কান, স্কিন, তার স্কিন এবং বিভিন্ন অর্গানের মাধ্যমে সে হচ্ছে যে সে পরিবেশের অবস্থা সে বোঝার চেষ্টা করে। এবং বোঝার চেষ্টা করার সাথে সাথে তারপর সে তার হাত পা নড়ায়, তার কথাবার্তা বলে, এগুলো হচ্ছে ভোকাল পয়েন্ট, হ্যান্ড, লেগ। এই ভোকাল পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়েটর করার মাধ্যমে সে হচ্ছে পরিবেশের সাথে সে অ্যাকশন পারফর্ম করে। ঠিক এরকম হচ্ছে রোবোটিক এজেন্ট। রোবোটিক এজেন্ট যখন আমরা বলবো, তখন হচ্ছে যে সে হচ্ছে যে ক্যামেরা, ইনফ্রারেড রেঞ্জের ফাইন্ডার, সেন্সর, বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করে, ক্যামেরা একটা কাইন্ড অফ সেন্সর ব্যবহার করে সে তার পরিবেশটাকে অবজার্ভ করে, পরবর্তীতে মোটর ড্রাইভস তোমার হচ্ছে যে এইগুলোর মাধ্যমে সে অ্যাক্টিভেশন করে এনভায়রনমেন্টে পারফর্ম করে। ঠিক অনুরূপভাবে সফটওয়্যারের ক্ষেত্রেও যদি ধরি, সফটওয়্যারও হচ্ছে যে একটা হচ্ছে যে এজেন্ট। এই সফটওয়্যারে এজেন্টের হচ্ছে যে পারফর্ম করে কিভাবে, তাকে হচ্ছে কিবোর্ডে স্কোপ দিতে হয়, ফাইল কন্ট্রোল দিতে হয়, নেটওয়ার্ক প্যাকেট দিতে হয়। এগুলো হচ্ছে তার সেন্সরি ইনপুট, এবং তার রেসপেক্টে সে ডিসপ্লের মাধ্যমে সে আউটপুট দেয়, বা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে, এবং হচ্ছে যে নেটওয়ার্কের প্যাকেট পাঠাতে প্যাকেট পাঠায়। এরকম আমরা তিনটা এজেন্ট সম্পর্কে এখানে আমরা জানতে পারছি, এবং তিনটা এজেন্টই হচ্ছে এনভায়রনমেন্টের একটা সহযোগিতা নিয়ে সে কাজ করে। এখন হচ্ছে যে পারসিভ কাকে বলবো, আমরা পারসিভ শব্দটার অর্থ তো বুঝি। পারসেপশন বলতে কি বুঝবো, পারসেপশন হচ্ছে একটা দুই ধরনের ইনপুট। পারসেপশন হচ্ছে কারেন্ট ইনপুট, কারেন্ট এখনই যেটা ঘটছে সেটা হচ্ছে পারসেপশন, এবং সেটাকে অনুভব করা হচ্ছে পারসেপশন, বাংলাটাই অনুভব করা। এবং পারসেপশন সিকোয়েন্স, এই পারসেপশন সিকোয়েন্স একটা টার্ম। যে সিকোয়েন্স মানে হচ্ছে যে হিস্টোরি অফ পারসেপশন। আমরা যে যে পারসেপ্ট করলাম, এই পারসেপ্টটাকে আমরা হচ্ছে মেমোরিতে রেখে দিলাম। একটা মানুষের ক্ষেত্রে আমরা যদি দেখি, যে এখনই ঠান্ডা গরম অনুভব করছে, বা এখন একটা শব্দ শুনলো, সেটা হচ্ছে পারসেপ্ট। আর পারসেপ্ট সিকোয়েন্স হচ্ছে এই শব্দটাকে সে রেখে দিল, তার মস্তিষ্কে মাথার ভিতরে রেখে দিল, সেটাকে আমরা হিস্টোরিও বলতে পারি। কারেন্ট অ্যাকশন এন্ড হিস্টোরিক্যাল অ্যাকশন, এই দুটো অ্যাকশনকে নিয়েই আমরা বলবো, তখন বলবো পারসেপ্ট সিকোয়েন্স। এটা কেন, কি কারণে আমরা এখন বলছি, যে একটা এজেন্ট যখন পারফর্ম করে, তখন সে এই মানে ইন্টেলিজেন্ট এজেন্ট, আমরা ইন্টেলিজেন্ট এজেন্ট যখন যাচ্ছি, এজেন্ট যখন পারফর্ম করে, তখন হচ্ছে যে পারসেপ্ট সিকোয়েন্সের উপর বেসিস করে সে কাজ করে, আর মানে তোমার হচ্ছে যে অ্যাকশনে যাবে। আর যদি কারেন্ট অ্যাকশনের উপরেই শুধুমাত্র পারসেপ্টের উপরে তোমার হচ্ছে অ্যাকশন পারফর্ম করে, তাকে আমরা ইন্টেলিজেন্ট এজেন্ট বলি না, তাকে আমরা একটা নির্বোধ এজেন্ট বা শুধুমাত্র এজেন্ট বলতে পারি। যেমন হচ্ছে হাব, যেমন হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ক্ষেত্রে হাব, যেমন একটা হচ্ছে নির্বোধ একটা এজেন্ট, হাব। আর হচ্ছে যে পারসেপ্ট সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি, সুইচ হচ্ছে আমাদের হচ্ছে যে ইন্টেলিজেন্ট এজেন্ট, ইন্টেলিজেন্ট ডিভাইস সুইচ রাউটার, এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ডিভাইস। ব্রিজ এবং হাব হচ্ছে যে নির্বোধ ডিভাইস, যেটাকে আমরা বলি শুধুমাত্র এজেন্ট। এখানে হচ্ছে হিস্টোরিটা ইম্পর্টেন্ট। এই এজেন্ট থেকে আমরা হচ্ছে যে একটা এজেন্ট কি ব্যবহার করবে, কিভাবে পারফর্ম করবে, তার হিস্টোরি থেকে, এই পারসেপশন হিস্টোরি থেকে
সেই ফাংশন গুলোকে যেখানে রাখবে সেই আলোকে যেভাবে ফাংশন করবে সেটাকে বলে এজেন্ট ফাংশন। কেমন বিষয়টা আমি বলি, তোমার হচ্ছে যে বিষয়টাকে যদি আমরা একটা অ্যানালজি দিয়ে চিন্তা করি, মনে করো যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হইলে একটা মানুষের একটা তার অতীত অভিজ্ঞতা থেকে পারসেপশন থেকে তা জানে যে তাকে ছাতা নিতে হবে, এই ছাতা নিতে হবে। এই ছাতা নেওয়ার সিদ্ধান্তটা সে একটা ম্যাপিং করে রেখেছে, সে একটা জায়গায় টেন্স টু রেখেছে যে বৃষ্টি হলে ছাতা নিতে হয়, এবং বৃষ্টি হলে পায়ে হাঁটে যাওয়া যায় না, বৃষ্টি হইতে গেলে অটো রিক্সা নিতে হয়। এইগুলো হচ্ছে ফাংশন, যে বিভিন্ন ম্যাপিং, বিভিন্ন কার্য, বিভিন্ন পারসেপ্ট এবং পারসেপ্টের রেসপেক্টে তারা কি অ্যাকশন অতীতে নিয়েছে এবং অতীতে নেওয়া হয়েছিল, এবং হচ্ছে সেটা সেই সিকোয়েন্সটা সেই হিস্টোরি থেকে যে ম্যাপিং করে রাখা আছে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো যেখানে রাখা হয় এবং তার আলোকে যে ফাংশনিং করে সেটাকে বলে এজেন্ট ফাংশন। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? পারসেপ্ট সিকোয়েন্স এজেন্ট ফাংশন, কথা বলো, বোঝা গেছে? আচ্ছা, বোঝা গেছে। এখন আসো এখান থেকে আরেকটা টার্ম পাবো এজেন্ট প্রোগ্রাম। এজেন্ট প্রোগ্রাম আমরা কাকে বলবো? এখানে মনে করো এখানে একটা এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে, এই যে ছবিতে দেখতে পাচ্ছ এখানে একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট সে পারসেপ্ট করলো, এই পারসেপ্ট করার পরে সে এজেন্ট যদি ইন্টেলিজেন্ট হয়ে থাকে সে এখানে কি করবে, সে এখানে ম্যাপিং এ সে ঢুকবে, ম্যাপিং এ ঢুকার পরে দেখবে যে অতীতে সে এই পারসেপশনের জন্য কি সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্ত খুঁজবে এবং সিদ্ধান্ত নেওয়ার ফলে সে সেই অনুযায়ী সে অ্যাকশন অ্যাকচুয়েটরকে বলে সেই এনভায়রনমেন্টে অ্যাকশন করবে। সেখানে অতীতে যদি কোনো ডেটা না পেয়ে থাকে তাহলে সে আবার নতুন একটা প্রোগ্রামের মাধ্যমে সে নিজেকে তৈরি করবে যে এরকম একটা পারসেপশনের জন্য কি সিদ্ধান্ত নেওয়া উচিত, সেই সিদ্ধান্ত সে নেবে, সেই সিদ্ধান্ত নিয়ে সে পারফর্ম করবে। যে সিদ্ধান্ত নেওয়ার পরে যেভাবে ডিসিশন এক্সিকিউশনে যায়, ডিসিশনটা যে এক্সিকিউশনে যায় যে প্রোগ্রামের মাধ্যমে, যে ক্রিয়ার মাধ্যমে, সেটাকে বলা হয় এজেন্ট প্রোগ্রাম। এজেন্ট প্রোগ্রাম আফটার ডিসিশনের পরে, ম্যাপিং খোঁজার পরে পারসেপশন। আমি জিনিসটা একটু ক্লিয়ার করে বলি, তোমার হচ্ছে যে মনে করো তুমি ক্যাম্পাস থেকে ম্যাথ থেকে তুমি ক্যাম্পাসে প্রতিদিন পায়ে হেঁটে আসো, পায়ে হেঁটে আসার যেদিন একদিন তুমি করলা, একদিন তুমি বের হলা, বের হয়ে দেখতেছো যে তোমার হচ্ছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এখন তোমার হচ্ছে এই বৃষ্টিতে কি সিদ্ধান্ত নিতে হবে, তুমি এনভায়রনমেন্ট থেকে পারসেপ্ট করলা বৃষ্টি হচ্ছে, তোমার এখন নিতে হবে কি, একটা ছাতা নিতে হবে। এটা হচ্ছে ম্যাপিং করা আছে যে বৃষ্টি হলে ছাতা নিতে হয়, তোমার মস্তিষ্কে, এটা ম্যাপিং করা আছে, হিস্টোরিতে স্টোর করা আছে। এবং এই ছাতা নেওয়ার পরে ছাতা নিয়ে তুমি পারফর্ম করলা, যেভাবে ছাতা নিতে গেলা, ছাতাটা কোথায় আছে না আছে নিতে গেলা, এই যে নিতে গেলা, এই ছাতাটা হাতে নিলা, ছাতাটাকে অন করলা, এই অন করাটাকে বলা হয় এজেন্ট প্রোগ্রাম। এজেন্ট প্রোগ্রাম, এই এজেন্ট প্রোগ্রামের মাধ্যমে তখন তুমি অ্যাকশন করে তুমি আসলা। এখন আসতেছে, এখন মাল্টিপল এরকম ঘটতে পারে যে এজেন্ট ফাংশন কোনটা, এজেন্ট ফাংশন। এখন মনে করো তোমার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পরে তুমি প্রতিদিন মানে কেস জুতা শু জুতা পরে আসতে, তারপর হচ্ছে কিন্তু তোমার ম্যাচের সামনে রাস্তায় পানি জমে গেছে, পানি জমে গেছে যে পা ডুবে যায়, তখন তুমি কি করলা, তখন তুমি করলা কি, যে হচ্ছে যে এবং পা তুমি ভিজাতে চাও না, তখন তুমি কি করবা, তখন তুমি বৃষ্টিতে তোমার মাথায় ম্যাপিং এ কয়েকটা অপারেশন আসতেছে তোমার পারসেপশনে। প্রথমত বৃষ্টি হচ্ছে, দ্বিতীয়ত তোমার ম্যাচের সামনে পানি জমে গেছে, তৃতীয়ত তুমি পা ভিজাতে চাও না। তো এই পারসেপশনের আকারে তোমার পারসেপশন হিস্টোরি, প্রিভিয়াস হিস্টোরি আগে তুমি ঢুকবা, ঢুকার পরে তুমি কি দেখবা যে আজকে তোমাকে হচ্ছে ছাতা নিতে হবে, আজকে তোমাকে কেটস জুতা বা শু জুতা পরে যাওয়া যাবে না, আজকে তোমাকে স্যান্ডেল বা প্লাস্টিকের জুতা নিতে হবে, আজকে তোমাকে অটো ডাকতে হবে তোমার ম্যাচে, তাহলে তোমার হচ্ছে কোনোভাবেই তোমার পা ভিজবে না এবং তুমি সুন্দরভাবে আসতে পারবে। এই যে ম্যাপিং গুলো, কোনটা একটা পারসেপশনের জন্য কি কি সিদ্ধান্ত আছে, এই জায়গাগুলোকে খুঁজা দেখা, হাতড়িয়ে দেখা, বা ওই জায়গাটাতে দেখা যে পারসেপশন সিচুয়েশন কি অ্যাকশন প্রযোজ্য, সে সিদ্ধান্ত নেওয়ার পরে এই সিদ্ধান্তের আলোকে যেভাবে তুমি এখন ছাতা নিলা, যেভাবে তুমি স্যান্ডেল জুতা ম্যানেজ করলা এবং যেভাবে তুমি অটো ম্যানেজ করলা, ওইটাকে বলা হয় এজেন্ট প্রোগ্রাম। আমি কি বোঝাতে পেরেছি ফাংশন এবং প্রোগ্রামের ভিতরে পার্থক্যটা কি? জিনিসটা কি বোঝা গেছে? হ্যালো, কথা বলো, নাকি অন করে দিয়ে চলে গেছো? জি স্যার, জি স্যার। না, কথা না বললে তো হবে না ভাই, কথা না বললে তো আমি শুধু একা একা বলে যাবো, তাই না? এখন এইখানে আমি তোমাদেরকে সহজ অ্যানালজি দিয়ে বললাম, তোমাদের দৈনন্দিন জীবনে তুমি যদি ইন্টেলিজেন্ট না হয়ে থাকো, তুমি যদি সামান্য একজন মানুষ হয়ে থাকো, হিউম্যান বিং, ইন্টেলিজেন্ট, তোমার কাছে কোনো স্টোর নাই, যেমন একটা শিশু,
তার কাছে বৃষ্টি কি, তার কাছে ছাতা নেওয়া কি, আর তার কাছে সে কিছুই জানে না, তার কাছে পাঁচ সিকুয়েন্স নাই। সে কি করবে, ওই বৃষ্টির পানিতে সে নেমে যায়, ভিজে যাবে। অথবা সে মনে করো ওই তোমার ম্যাচে পানিতে জমে গেছে, সে ভিজে যাবে এবং সে ভিজে গিয়ে সে আসবে, সে নির্বোধ। তার মধ্যে কোনো ইন্টেলিজেন্ট কোনো সিদ্ধান্তই নেই। এই সিদ্ধান্ত নেওয়াটাকে বলে রেশনালিটি। সেখানে আমরা যাচ্ছি আস্তে আস্তে। এখন এইখানে আমি যে উদাহরণটা দিলাম, এইখানে সেই উদাহরণটাই রোবোটিক কনসেপ্ট ভিউ থেকে দিছে, ভ্যাকুয়াম ক্লিনার। এখানে একটা ভ্যাকুয়াম ক্লিনারের এনভায়রনমেন্ট, এখানে এনভায়রনমেন্ট, সে ভ্যাকুয়াম ক্লিনার এখানে দেখতেছে যে তার ময়লা আছে। যদি এটা হচ্ছে এ চেম্বার, এটা হচ্ছে বি চেম্বার। এ চেম্বার যদি ক্লিন দেখে তাহলে রাইটে সরে যাবে, সে রাইটের দিকে সরে যাবে। এ চ্যানেল যদি ডার্টি দেখে তাহলে সে সাকিং করবে, ময়লাকে শোষণ করে নিবে। তার বি চ্যানেল যদি সে যদি ক্লিন দেখে, বি যদি ক্লিন দেখে সে লেফটে ঘুরে যাবে, সে লেফটে আসবে। এ চ্যানেল, এ হচ্ছে ক্লিন, এই পাশ থেকে যদি দেখে ক্লিন ক্লিন ক্লিন, তাহলে সে রাইটের দিকে মুভ করতে থাকবে, এইখান থেকে এখান পর্যন্ত রাইটে মুভ করতে থাকবে। রাইট পয়েন্ট থেকে এখান থেকে ক্লিন ক্লিন ক্লিন, সে মুভ করতে থাকবে, রাইটে দেখে সে দেখবে ক্লিন। তারপর সে যদি দেখে এখানে, যদি দেখে ক্লিন, সে রাইটে মুভ করলো। তারপর দেখার ডার্টি, সে ডার্টি দেখলে সে সাক করবে, সাক করার পরে আবার সে সামনের দিকে যাবে। এটাই সেখানে দেখানো হয়েছে যে রোবট সেইভাবে এনভায়রনমেন্টকে পারসেপ্ট করে এবং সাথে সাথে সে এক্সিকিউশন করছে। পারসেপশনে কি, এখানে পারসেপশন দেখতেছে, সে ক্লিন দেখলে সে মুভ করবে সামনের দিকে, ক্লিন না দেখলে সে সাক করবে। এই যে এটা হচ্ছে পারসেপশন এবং অ্যাকশন, সেই অ্যাকশনটা এখানে দেখানো হয়েছে। এখন এখানে আসো রেশনাল এজেন্ট। আমরা কাকে বলবো, রেশনাল এজেন্ট এবং এই টার্মটা এবং হচ্ছে যে রেশনালিটি, এটা একসাথে আসবে অমনি সায়েন্স। এই তিনটা জিনিস আমি টপিকটা একসাথে বলছি, অমনি সায়েন্স, রেশনালিটি এবং রেশনাল এজেন্ট। রেশনাল এজেন্ট আমরা কাকে বলবো, খুবই ইম্পর্টেন্ট টার্ম, খুবই ইম্পর্টেন্ট। আমরা মানুষের জীবন ম্যাথমেটিক্স দিয়ে চলে না, ম্যাথমেটিক্যাল প্রুফের দিকে চলে না, বা সবকিছুই মানে হাতে হা নাতে না এভাবে চলে না। মানুষের জীবন ওভাবে চলতে গেলে সমস্যা আছে। যেমন হচ্ছে একটা শিশু, একটা চাইল্ড যদি রাস্তায় পড়ে যায়, তাকে যদি না তুলে, তার কম্পিউটারে যদি বলা না থাকে রেশনাল ডিসিশন, সে দেখা যাবে যে শিশুর মধ্যে গাড়ি চলে যাবে। তাইলে এটা হবে না, তাকে তোলার কমান্ড এবং সিদ্ধান্ত এনভায়রনমেন্ট দেখে তাকে রেশনাল ডিসিশন নিতে হবে। সেটাকে এক কথায় আমরা বলি যে এভরি এন্ট্রি অফ দ্য টেবল অ্যাজ এন ফাংশন ইজ ফিল্ড আউট কারেক্টলি। যে কারেক্ট সিদ্ধান্তের জন্য, কারেক্ট মানে হচ্ছে যে কারেক্ট পারসেপশনের, মানে একটা নির্দিষ্ট পারসেপশনের জন্য কারেক্ট কারেক্ট সিদ্ধান্ত নেওয়া, এই কারেক্ট সিদ্ধান্তকে বলা হয় রেশনালিটি। এবং রেশনালিটি যিনি পারফর্ম করবেন তাকে বলা হয় রেশনাল এজেন্ট। দেখা গেছে সঠিক সিদ্ধান্ত যদি না নিতে পারে, দেখা গেছে আমরা যদি এখন ধরি যে হচ্ছে যে কি উদাহরণ দিই, দেখা গেছে যে একজন শিশু দৌড়, সামনের দিকে দৌড় দিচ্ছে, বাড়ির ছাদের উপর দৌড়াচ্ছে, আমরা দেখতেছি সে দৌড়াচ্ছে এবং সামনের দিকে তাকে যদি না থামাই সে ছাদ থেকে পড়ে যাবে। এই যে না থামানোর যে যদি ডিসিশন আমরা না নিতে পারি, আমি ইন্টেলিজেন্ট এজেন্ট হতে পারবো না এবং রেশনাল কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আবার এমন একটা অবস্থা হয়েছে, বাবা মার ঝগড়া হয়েছে, আমি কৌশলে একদিকে সাইড নিয়ে নিলাম, এটাও কোনো রেশনাল সিদ্ধান্ত নয় বাবা এবং মায়ের দিকে। তোমাদের দৈনন্দিন জীবনে এরকম আমাদের অনেক জিনিসে রেশনাল মানে হচ্ছে এনভায়রনমেন্টকে জাজ করে, এনভায়রনমেন্টকে অবজার্ভ করে একটা হচ্ছে কম্প্রোমাইজ সিদ্ধান্তে আসা। কম্প্রোমাইজ, তোমার কিছু ছেড়ে দেওয়া, তার কিছু ছেড়ে দেওয়া, দিয়ে একটা সঠিক সিদ্ধান্তে আসা। এমন না যে এটা মানে আমি মনে হয় তোমাকে বুঝাতে পেরেছি, আমি সঠিক শব্দ খুঁজে পাচ্ছি না, সঠিক অ্যানালজিটা। সেটা হচ্ছে যে এমন না যে সব সময় তোমার হচ্ছে যে এটা হতেই হবে, এটা না হইলে এটা হবে না, এরকম যেন না হয়। এরকম না হলে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে একটা উদাহরণ দিছে যে 2 এ 2 4 হয়, একেবারে সবসময় জীবন এভাবে চলে না যে 2 এ 2 4 হয়। কখনো তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এখন এটা এক্সিকিউশন না করে একটু পরে এক্সিকিউশন করতে হবে, এটা হচ্ছে রেশনালিটি। সঠিক সিদ্ধান্ত নিতে হবে, বৃহৎ সিদ্ধান্ত, তখনই আমরা বলবো ইন্টেলিজেন্টের শব্দ আরেকটা আমরা বলি না, বিজ্ঞতা, প্রাজ্ঞতা, এইসব ম্যানেজ করে সিদ্ধান্ত নেওয়া। এরকম মানে জেদি মানুষের মতো সিদ্ধান্ত না নেওয়া। এই যে রেশনালিটিকে যদি আমরা এখানে ধরি, তাহলে এখানে আমরা রেশনালিটির রেসপেক্টে রেশনাল এজেন্ট, ডুইং রাইট থিংস ইজ বেটার দেন ডুইং রং থিংস। এটা হচ্ছে মানে কি মানে হচ্ছে যে একটা সিদ্ধান্ত অলওয়েজ আমরা জানি যে রাইট থিংই সবসময় রাইট থিং,
রেশনালিটি কিসের উপর ডিপেন্ড করে? পারফরমেন্স মেজার ডিফাইন দ্য ক্রাইটেরিয়া অফ সাকসেস। তুমি এমন পারফর্ম করলে যে তুমি একটা ইয়েতে টপিকে হচ্ছে যে তুমি মনে করো, রেশনালিটি একটা সুন্দর উদাহরণ দিই আমি। একটা উদাহরণ মনে আসছে এবার। হুম তুমি হচ্ছে যে আহ তুমি হচ্ছে যে তোমাকে লাল কাপড়ে খুব সুন্দর দেখায়। বললাম যে লাল কাপড়ে খুব সুন্দর দেখায় এবং হচ্ছে যে তুমি সবসময় পছন্দ করো যে লাল শার্ট বা হচ্ছে কালো প্যান্ট, সবসময় তুমি সেটা পছন্দ করো এবং হচ্ছে যে তোমাকে সবচেয়ে স্মার্ট দেখায়। এখন তুমি কি করলা, তুমি এই স্মার্ট দেখানোর জন্য এর বাইরে তুমি যেতে চাও না, বা হচ্ছে কোট প্যান্ট তোমার কাছে সবসময় স্মার্টনেস দেখায়। কিন্তু তোমাকে বলা হলো একজন একজন বাড়িতে মৃত মানুষ মারা গেছে, তুমি এখন কি করলা, তার তার বাড়িতে তুমি দাফন করতে গেলা, তার হচ্ছে যে তাকে শোক জানাতে গেলা। তুমি কি করলা, টকটকা লাল শার্ট পরে চলে গেলা এবং হচ্ছে যে কালো প্যান্ট, লাল শার্ট, চোখের চশমা, হেভি হ্যান্ডসাম হয়ে চলে গেলা। তাইলে কি তুমি একটা ভালো সিদ্ধান্ত নিলে? কিন্তু তোমার ভিতরে কিন্তু কি ছিল, যে তোমাকে ওই জায়গাটা স্মার্ট দেখায়, কিন্তু তুমি কি করলা, লাল টকটকে একটা জিনিস পরে চলে গেলা শোক শক্ত বাড়িতে। তাহলে তোমাকে সেখানে ভালো কোন সিদ্ধান্ত নিতে পারলে না, তুমি সঠিক রেশনাল ইনভায়রনমেন্ট পরখ করতে পারলে না। হ্যাঁ, তোমাকে ভালো দেখায়, এর মানে এটা নয় যে ইনভায়রনমেন্টে তুমি সব জায়গায় একই রকম থাকবে। তোমাকে এখন কিছুটা ওখানে তোমার ওই ইনভায়রনমেন্টের জন্য তোমাকে সঠিক সিদ্ধান্ত, প্রাজ্ঞ এবং বিজ্ঞ তার পরিচয় দিতে হবে। সেটাই পারফরমেন্স মেজার ডিফাইন্স দ্য ক্রাইটেরিয়া অফ সাকসেস। তোমার যে পারফরমেন্স, তুমি একদম সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক ড্রেস আপ করতে পারো, নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারো, এটি হচ্ছে পারফরমেন্স ডিফাইন্স দ্য সাকসেস। এজেন্টস প্রায়োর নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট। এজেন্টের তোমার আগেরকার নলেজ তোমার থাকতে হবে, যে একটা শোকসপ্ত মৃত বাড়িতে তোমার হচ্ছে কোথাও মারা গেছে, সেই এনভায়রনমেন্টে আসলে আমাকে কেমন আচরণ থাকতে হবে, সেই নলেজটা যদি তোমার থাকে, তখনই তুমি রেশনাল আচরণ করতে পারবা। এবং অ্যাকশন দ্যাট এজেন্ট ক্যান পারফর্ম। এবং ওখানে যায় তুমি কি করলে, একটা মৃত বাড়িতে হেভি হাসি হাসি মুখ, সবসময় হাসি খুশি, একে হ্যান্ডশেক করছো, ওকে হ্যান্ডশেক করছো, মানে কঠিন একটা হাসি খুশি বাজাচ্ছ, মাঝে গান টানও বাজাচ্ছ, গান গাচ্ছ, এটাও তোমার হচ্ছে এই পারফরমেন্সে তোমাকে রেশনাল বলবে না, তোমাকে পারসেপশন বলবে না। এজেন্ট পারসেপ সিকোয়েন্স অফ ডেট টিল ডেট। এবং হচ্ছে যে ওই বাড়ি সম্পর্কে তোমার পূর্ব জিনিসগুলো থাকতে হবে, জিনিসগুলো সম্পর্কে ধারণা। এইখানেই তোমাকে রেশনালিটি বিজ্ঞ করবে এবং তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। সে তার আমাকে এখানে বলা হয়েছে, ফর ইচ পসিবল পারসেপ সিকোয়েন্স এ রেশনাল এজেন্ট শুড সিলেক্ট অ্যান অ্যাকশন that is expected to maximize its performance measures given the evidence provided by the perceived sequence and whatever built-in knowledge an agent has। যেই কথাটা আমি তোমাদেরকে বললাম, এখানে দেখো শুট শব্দটা ব্যবহার করেছে। হ্যাঁ, এই শুট শব্দটা তার মানেটা হচ্ছে এই জায়গাটায়, এই রেশনালিটির জায়গাটায় এক একজনকার পারফরমেন্স এক এক রকম হবে। কারো ম্যাক্সিমাম হবে, কারো 99% হবে, কারো হচ্ছে তোমার হচ্ছে যে 100%। এটা আমরা সহজে বলবো না। তার কারণ হচ্ছে যে কারো দেখা যাবে যে 10%, সে খুব খুব হাসি খুশি। আবার দেখো, কেউ বিয়ে বাড়িতে গেছে, একেবারে শোকের পোশাক পরে চলে গেছে বিয়ে বাড়িতে, সেটাও কিন্তু রেশনাল না। এই যে বিষয়টা, এই জন্য এখানে বলছে সিলেক্ট এন অ্যাকশন দ্যাট ইজ এক্সপেক্টেড টু ম্যাক্সিমাইজ ইটস পারফরমেন্স মেজার। যে শব্দটা আমি এখানে তোমাদেরকে বলে দিলাম, সেটা হচ্ছে রেশনাল। এই রেশনালের জায়গায় যেটা আমরা একসাথে বলছিলাম যে অমনি সাইন্স, এই অমনি সাইন্স হচ্ছে সেই অঙ্কের মতো, যুক্তিতে যুক্তি। এটাতে হবে না কেন? আমাকে সুন্দর দেখায়, লাল কাপড়ে লাল শাড়িতে বা লাল শার্ট কালো প্যান্টে আমাকে সুন্দর দেখায়, আমি মরা বাড়িতেও তোমার হচ্ছে যে লাল পরে যাব, বিয়ে বাড়িতেও লাল পরে যাব, মরা বাড়িতেও লাল পরে যাব, যেহেতু আমাকে সুন্দর দেখায়। এটা হচ্ছে অমনি সাইন্স। আমি যুক্তির বাইরে কোনো কথা মানি না, যুক্তির বাইরে কোনো পারসেপশন আমি মানি না, এটা হচ্ছে অমনি সাইন্স। And omniscience, as it knows the actual output of its action, can act accordingly. Accordingly মানে হচ্ছে যেটার পর যেটা ঘটবে আমি শুধু সেটাই করব, এর বাইরে কোনো, এর বাইরে আমি কখনো যাব না। আমাকে যদি এটা বলেন, আমি শুধু এটাই বলবো, এর বাইরে আমি কোনো কথা বলবো না। আমাকে বাচ্চা দেখতে দিয়েছেন, বাচ্চা খেলতে বলেছেন, কিন্তু বাচ্চা আগুনে পড়ে গেলে আমাকে রক্ষা করতে বলেননি, অতএব আমি রক্ষা করব না। এটাকে বলা হয় অমনি সাইন্স। এই অমনি সাইন্স অ্যাকচুয়ালি হচ্ছে ইম্পসিবল ইন রিয়ালিটি। একে দিয়ে মানুষকে চলানো সম্ভব নয়। আমাদের বন্ধু বান্ধবের ক্ষেত্রে এরকম দেখা যায়, যদি বন্ধু বান্ধব যে মনে করে যে না, এর বাইরে যাওয়া যাবে না, এই লজিকের বাইরে যাওয়া যাবে না, তাদের সাথে আসলে বন্ধুত্ব রাখাটাও খুব কঠিন হয়ে যায় রেশনালিটি ভিতরে না থাকলে। রেশনালিটি এইখানে ওই কথাটাই এখানে এসছে, অমনি সাইন্সের বিপরীত হচ্ছে রেশনালিটি, ম্যাক্সিমাইজ এক্সপেক্টেড পারফরমেন্স।
যেখানে যে পারফরমেন্সটা যে জায়গাতে যেভাবে আশা করে যে এনভায়রনমেন্ট, সে এনভায়রনমেন্টে সর্বোচ্চ পারফরমেন্সটা দেওয়াটা হচ্ছে রেশনালিটি বা সাধারণ। এক্ষেত্রে অবশ্যই পারফেকশন তোমার হচ্ছে অ্যাকচুয়াল পারফরমেন্স নিয়ে আসবে। পারফেকশন, পারফেকশন কাকে বলবো? কাজ সবাই করে, কিন্তু পারফেকশনিস্ট যেখানে কোনো খুঁত ধরার জায়গা থাকে না, সেটাকে পারফেকশনিস্ট বলা হয়। এই হচ্ছে রেশনালিটি আমি বলতে গেল। রেশনালিটির পরে স্পিকিং স্পেসিফিক দ্য টাস্ক এনভায়রনমেন্ট। এই টাস্ক এনভায়রনমেন্টে আমরা যে রেশনালিটি দেখলাম, আর হচ্ছে অনলি সায়েন্স লার্নিং। লার্নিং আমরা কাকে বলবো? লার্নিং হচ্ছে যে আমরা প্রতিনিয়ত এই যে ইনফরমেশন গুলো গেদার করছি, যে গেদার ইনফরমেশন, সেখান থেকে আমরা কি শিখছি, আমাদের অভিজ্ঞতা বলে না যে হচ্ছে যে বয়স্ক মানুষের অভিজ্ঞতা তাদের লার্নিং বেশি। সেই লার্নিং শুধু কি শিখলাম, একটা পারসেপশন থেকে কি ডুইং করা দরকার, কি কাজ করা দরকার, কি কনফিগারেশন, দা as an initial configuration could reflect some prior knowledge of the environment, but the agent gain experience, these may be modified or augmented। এখানে তোমার হচ্ছে যে ওই লার্নিং, যে লার্নিং আমরা করলাম, যেটা আমরা ভবিষ্যৎ অতীতে আমরা শুনেছিলাম যে বৃষ্টি হলে, এবং আমরা নিজেরও শিখেছি, তোমরা যেমন সবকিছুই বই পড়ে শেখো, অনেক কিছু বন্ধু বান্ধবের সাথে মিশে, পরিবেশের সাথে মিশে, আত্মীয় স্বজনের সাথে মিশে অনেক কিছুই যেমন শিখেছো যেগুলো বইয়ে লেখা নাই। এইগুলো হচ্ছে সেই লার্নিং এর অংশ। প্রত্যেকটা পারসেপশন থেকে আমরা কি আউটপুট, কি জিনিস আমরা পাই, সেইগুলো হচ্ছে সেই জিনিসটা। এবং তার রেসপেক্টে প্রত্যেক ক্ষেত্রে যে আমরা সেটাই অ্যাপ্লাই করবো তা না। নতুন কারেন্ট পারসেপশন যেটা আসবে, সেই কারেন্ট পারসেপশনের আগে সেই যে গেইন এজেন্ট এজেন্ট যে গেইন করেছিল অভিজ্ঞতা, সেই গেইন অভিজ্ঞতা করে সেটাকে অগমেন্টেড করতে পারি অথবা মডিফাই করতে পারি। সেটাকে আমরা রিপ্লিকা হিসেবে দেখতে পারি, অথবা চেঞ্জ সংশোধন করে নতুন পারসেপশনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। যে আমাদের অতীত অভিজ্ঞতাতে দেখা গেছে যে ছোট ছাতা নিলে মাথা শুধু রক্ষা পায়, কাপড়টা ভিজে দেয়, তাহলে ছাতাটা এখন বড় নিতে হবে। অতীত লার্নিং ছিল ছোট ছাতায় বৃষ্টিতে যাওয়া যায়, কিন্তু এখন বর্তমান লার্নিং এ দেখা যাচ্ছে যে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে, ছোট ছাতায় হবে না, বড় ছাতায়। এটা হচ্ছে সেই মডিফিকেশন অগমেন্টেড এর মতো বিষয়। আর থিঙ্কিংটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। এই লার্নিং আর হচ্ছে যে এই জিনিসগুলোকে যে পরিমাপ করা হয়, এই পারসেপশন এবং হচ্ছে রিয়ালিটি, এই পরিমাপ করার জিনিসগুলোকে একসাথে আমরা বলি পিয়াস, পারফরমেন্স পিয়াস, পিস। এটাকে অনেক সময় পিস বলে, পিয়াস, যেটাই বল না কেন। এই পিস দ্বারা একটা টাস্ক, একটা এজেন্টকে আমরা তিন ভাগে করতে পারি, সরি, তাকে তাকে ইভালুয়েট করতে পারি বা মেজার করতে পারি। সে পিয়াস কি? তার পারফরমেন্স, তার এনভায়রনমেন্ট, তার অ্যাকচুয়েটর, তার হচ্ছে সেন্সর, যেটা হচ্ছে পিয়াস বা পিস বলে। এই পিস দ্বারা আমরা হচ্ছে একটা এজেন্টকে আমরা ইভালুয়েশন করি। ইভালুয়েশন কেমন? মনে করো একজন ট্যাক্সি ড্রাইভার, একটা ট্যাক্সি ড্রাইভারের পারফরমেন্স হিসাব করা হবে কিভাবে? তার পারফরমেন্স হিসাব করা হবে সে সেফলি চালাচ্ছে কিনা, ফাস্টার যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে সেফ চালাতে গিয়ে সে খুব স্লো চালাচ্ছে, সেটা দিয়েও হবে না। এবং হচ্ছে সেফ এবং ফাস্ট চালাতে গিয়ে সে লিগাল ওয়েতে চালাচ্ছে না, ট্রাফিক আইন মানতেছে না, সেটাও সে করছে না। দেখা গেছে যে সেফও চালাচ্ছে, ফাস্টও চালাচ্ছে, লিগাল ওয়েতেও চালাচ্ছে, কিন্তু তার গাড়ির ড্রাইভিংটা হচ্ছে কমফোর্টেবল না। সে দেখা যাচ্ছে খুব ঘন ঘন ব্রেক করে, যাত্রী ঘুম ভেঙে যায়, তাহলে সেটাও কমফোর্টেবল না। এবং ম্যাক্সিমাম ভাড়া অনেক বেশি চাচ্ছে, তাহলে এটা হচ্ছে তার পারফরমেন্স মেজার। এবং হচ্ছে যে সে কোন এনভায়রনমেন্টে চালাচ্ছে, সেই ক্ষেত্রে এখন আমরা এখানে ধরে নিলাম যে সে সেফ চালাচ্ছে, ফাস্ট চালাচ্ছে, কিন্তু কমফোর্ট চালাচ্ছে না। এনভায়রনমেন্ট দেখা গেল রোডটা ভালো নয়, রাস্তাটা ভালো নয়, সে কিভাবে তোমাকে কমফোর্ট দিবে? তাহলে এনভায়রনমেন্টও একটা ট্যাক্সি ড্রাইভার এজেন্টের এনভায়রনমেন্টও একটা হচ্ছে পারফরমেন্স মেজার করার জন্য কনসিডারেশন বিষয়। সবই আমি মানলাম, সে ফাস্টও চালাচ্ছে, সবকিছু চালাচ্ছে, কমফোর্টও চালাচ্ছে, কিন্তু তার স্টিয়ারিং হুইল ভালো না, অ্যাক্সেলারেটর ভালো না, ব্রেক ভালো না, এই জন্য তার কমফোর্ট হচ্ছে না। সেক্ষেত্রেও তার আমাদেরকে বুঝতে হবে যে তার গাড়িটার কি অবস্থা, তার গাড়িটাও ভালো কিনা। সেটাও তার এই ট্যাক্সি এজেন্টের হচ্ছে পারফরমেন্স ইভালুয়েশনের জন্য একটা অংশ। তারপর হচ্ছে তার সেন্সর, ক্যামেরা, সেন্সর, জিপিএস সিস্টেম, এইগুলা আছে কিনা। এগুলা তোমার যদি না থাকে, তাইলেও তারপরে এখানে ক্যামেরাটার স্পিডোমিটার, বিভিন্ন ধরনের মিটার টিটার নাই, সে দেখা যাচ্ছে যে সে কত স্পিডে চালাচ্ছে না চালাচ্ছে, সেগুলাও হচ্ছে যে তার সাথে এই ট্যাক্সি ড্রাইভারের এজেন্টের হচ্ছে যে পারফরমেন্স ইভালুয়েশন একটা ক্রাইটেরিয়া। এই চারটাকে নিয়ে হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্টের পারফরমেন্স মেজার করা হয়। এই চারটাকেই কনসিডারেশন নিতে হবে।
এর ভিতরে একটা যদি খারাপ হয়, ট্যাক্সি ড্রাইভার যতই তুমি ড্রাইভার ভালো হও না কেন, তোমার হচ্ছে তোমাকে যাত্রীকে কমফোর্টনেস, ম্যাক্সিমাম প্রফিট এবং সেফ ফাস্ট লিগাল ওয়েতে চালালে সে সার্ভিস ভালো দিতে পারবে না, এরকম একটা বিষয়। হুম। তো এই জিনিসগুলোকে পারফরমেন্স মেজার বলা হয়। অটোমেটেড ট্যাক্সি ড্রাইভার সেই উদাহরণটা, যে উদাহরণটা সেই উদাহরণগুলো সম্পর্কে এখানে লিখেছে। অ্যাকচুয়েটর, সেন্সর, যে কথাগুলো আমি বললাম সেই কাজগুলো সম্পর্কে এখানে লিখেছে। ঠিক আছে, তো এগুলো তোমরা দেখবা। এরকম ভাবে এখানে দেখো অনেকগুলো এজেন্ট টাইপ। কি কি এজেন্ট হতে পারে? মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম। মেডিকেল ডায়াগনোসিস সিস্টেমে হচ্ছে যে হেলথ কি পেশেন্টস, রিডিউস কস্ট, এরকম এনভায়রনমেন্ট কি পেশেন্ট, হসপিটাল স্টাফ। স্টাফ ভালো নয়, মেশিন অনেক ভালো, স্টাফ যদি ভালো না হয় তাহলে তোমার হচ্ছে যে ভালো পারফরমেন্স তোমার হচ্ছে দিতে পারবে না। আবার হচ্ছে সবকিছুই ভালো, ডিসপ্লেটা ভালো নয়, টেস্টিং ইকুইপমেন্ট ভালো নয়, এগুলো ভালো নয়। আবার হচ্ছে কিবোর্ড এন্ট্রি ভালো নয়, সিমটম ফাইন্ডিংস, এই সেন্সর গুলো ভালো নয়, তাহলে সেক্ষেত্রেও এজেন্ট হচ্ছে ভালো পারফর্ম করতে পারবে না। তারপর স্যাটেলাইট ইমেজিং অ্যানালাইসিস, সেখানেও দেখো প্রত্যেকটারই হচ্ছে এখানে কয়েকটা উদাহরণ দিয়েছে। এই উদাহরণ এইখানে কয়েকটা উদাহরণ দিয়েছে, আর অনুশীলনীতে কয়েকটা প্রবলেম আছে। আমি তোমাদের অনুশীলনের প্রবলেম গুলো দিব, এইটাকে একটা অ্যাসাইনমেন্ট হিসেবে। এখন দিব না, আগামী ক্লাসে দিব। এই এই গাড়ির সময় হয়ে যাচ্ছে। এরকম ভাবে এনভায়রনমেন্টের আমরা যদি দেখতে যাই, এনভায়রনমেন্ট দেখতে গেলে আমরা এনভায়রনমেন্টকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। কয়েক কয়েক ভাগে না, মানে বিভিন্ন ক্যাটাগরিতে এনভায়রনমেন্টকে আমরা ভাগ করতে পারি। যেমন হচ্ছে ফুললি অবজারভেবল এনভায়রনমেন্ট এবং পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্ট। ফুললি অবজারভেবল এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝবো? ফুললি অবজারভেবল এনভায়রনমেন্ট বলতে বলবো এনভায়রনমেন্টের সকল প্যারামিটার যদি সেন্সর চেঞ্জ করতে পারে, তখন আমরা তাকে বলবো ফুললি অবজারভেবল এনভায়রনমেন্ট। পার্শিয়াল অবজারভেবল এনভায়রনমেন্ট কাকে বলবো? যে একটা বা দুইটা প্যারামিটার অবজার্ভ করতে পারছে না, তাকে আমরা বলবো পার্শিয়াল অবজারভেবল এনভায়রনমেন্ট। যেমন আমি, এটা তো সেন্সর গেল, আমি যদি প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে উদাহরণ দিই, যেমন হচ্ছে একটা চোর ধরা পড়ছে। এখনকার সিচুয়েশনে যদি বলি, একটা চোর ধরা পড়ছে, ধরা পড়ে এখন পুলিশ যদি মনে করে যে আমার উপর কমান্ড আছে চোরটাকে যায় ওখান থেকে নিয়ে আসা, ঠিক আছে, অমনি সায়েন্স, সে যদি অমনি সায়েন্স মনে করে সে চলে গেল, সে যদি এনভায়রনমেন্টকে ফুললি অবজার্ভ না করে সে যদি চোরকে ধরতে গেল, কিন্তু ওখানে একটা মব দাঁড়িয়ে আছে, সে মব যদি ওখান থেকে যায় চোরকে তাড়াই নিয়ে আসতে চায়, মব পুলিশকে ধরে পিষে দিবে একবারে, তাইলে সে হচ্ছে যে ফুললি অবজার্ভ করতে পারেনি, সে পার্শিয়ালি অবজার্ভ করছে। পার্শিয়ালি অবজার্ভ কি করছে? সে দেখছে এটা চোর, তাকে এখন আমাকে ধরতে হবে, ধরে থানায় নিয়ে আসতে হবে। সে থানায় নিয়ে আসতে গিয়ে সে মবের শিকার হয়ে গেল, তাইলে তো আর হলো না। ফুললি অবজারভেবল কি ছিল? সে ইনস্ট্রাকশন পেয়েছে ঠিকই অমনি সায়েন্স অনুযায়ী যে চোরকে সে নিয়ে আসতে হবে, কিন্তু সে ওখানে যায় দেখে ওখানে একটা বিশাল মব দাঁড়িয়ে আছে, চোরের পক্ষে অনেকগুলো লোক, তাকে আসতে আসতে দিচ্ছে না। সে তখন ফুললি অবজার্ভ দেখে তার উচিত হবে একটা রেশনাল সিদ্ধান্ত নেওয়া, যে এখানে আমাকে খুব টেকনিক্যালি হ্যান্ডেল করে ধৈর্য সহকারে মানুষজনকে বোঝায়, নিজে তো ওখান থেকে সেভ হয়ে আসতে হবে এবং চোরকেও সে নিয়ে আসতে যেতে হবে। এটাকে বলে রেশনাল অ্যাসেট। আমার মনে হয় এবার সবচেয়ে ভালো উদাহরণ দিতে পেরেছি। কি বলো? ভালো উদাহরণ হচ্ছে না এবার? জি স্যার। হ্যালো, জি লাইনে স্যার, আছো জি নাকি? স্যার। রেশনাল হ্যাঁ উদাহরণ স্যার। এবং অমনি সায়েন্সের উদাহরণ আমার মনে হয় এবার ভালো উদাহরণ হয়েছে। তাহলে এটা হচ্ছে ফুললি অবজারভেবল এবং পার্শিয়ালি অবজারভেবল, যে তোমাকে ভবিষ্যৎ ইফেক্টটাও ভাবতে হবে, এটা হচ্ছে ফুললি অবজারভেবল। ডিটারমিনিস্টিক এবং স্টোচস্টিক। ডিটারমিনিস্টিক অবজারভেবল যেখানে হচ্ছে প্যারামিটার গুলো ফিক্সড আছে, যে এনভায়রনমেন্টে প্যারামিটার ফিক্সড, তুমি ওখানে যাই দেখতেছো একটাই মব আছে, এই মবটাকে মিনিমাইজ করতে পারলেই হয়ে গেল, এটা ডিটারমিনিস্টিক। আর স্টোচস্টিক হচ্ছে যেটা হচ্ছে ভ্যারিয়েবল, তুমি দেখতে পাচ্ছ এখন মব আছে, কিন্তু ভ্যারিয়েবল কিছুক্ষণ পরে দেখবো মব থাকবে না, দেখা যাবে যে ওখানে 200 লোক আবার জমা হয়ে যাবে, পিছনে একটা বিশাল পলিটিক্যাল লিডার যুক্ত আছে, তাইলে সেটা স্টোচস্টিক। এইখানে এনভায়রনমেন্টকে দুই ভাগে, ডিটারমিনিস্টিক মানে ওটা ওখানেই শেষ, সামনে যে প্যারামিটার গুলো দেখতে পাচ্ছ এই প্যারামিটারের পিছনে কোনো প্যারামিটার নাই, পিছনে কোনো কারণ নেই, পিছনে কোনো শক্তি নাই, সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক। আর যদি স্টোচস্টিক হয় যে প্যারামিটার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এখানে এখন 10 জন মব ছিল, কিছুক্ষণ পর 5 জন, কিছুক্ষণ পর 5 জন, আসলে 10 জন থেকে 5 জন হয়েছে, তার মানে 5 জন আছে, আর 5 জন গেছে আরো 50 জনকে ডেকে আনতে, এটা হচ্ছে স্টোচস্টিক মব। ঠিক আছে, বুঝাতে পারছি? ডিটারমিনিস্টিক হচ্ছে যেগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবল কোনো চেঞ্জ নাই, দেখতেছো এখানে 5 জন আছে, 5 জনই আসলে যথেষ্ট, এই 5 জনকে ম্যানেজ করতে ভালো হয়। স্টোচস্টিক হচ্ছে
যে ভ্যারিয়েবল গুলো প্রতি মিনিটে মিনিটে চেঞ্জ হবে সেটা হচ্ছে সেই এনভায়রনমেন্ট, হচ্ছে যে এনভায়রনমেন্ট। এপিসোডিক, এপিসোডিক হচ্ছে এপিসোডিক এনভায়রনমেন্ট। এপিসোডিক হচ্ছে ঋতুকালীন আমরা এনভায়রনমেন্ট বলতে পারি। আর সিকোয়েন্সিয়াল হচ্ছে একটার পর একটা ঘটনা যে ঘটবে এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টে যে ঘটনাগুলো ঘটবে সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্টে। ডিসক্রিট এনভায়রনমেন্ট, কন্টিনিউয়াস এনভায়রনমেন্ট। ডিসক্রিট এনভায়রনমেন্ট হচ্ছে থেমে থেমে ঘটবে, বজ্রপাত থেমে থেমে। আর কন্টিনিউয়াস হচ্ছে মুষলধারে বৃষ্টি, কন্টিনিউয়াস এনভায়রনমেন্ট। ডিসক্রিট এনভায়রনমেন্ট, ডিসক্রিট এনভায়রনমেন্টে আমরা কি করি, অনেক সময় ঘরের ভিতরে ঘরের অন্ধকারে জিনিসপত্র খুঁজে পাই বজ্রপাতের আলো ঝলকানিতে। আর কন্টিনিউয়াস এনভায়রনমেন্ট হচ্ছে ঘোর অন্ধকার, সেটা হচ্ছে কন্টিনিউয়াস এনভায়রনমেন্ট। এই হচ্ছে নোন এনভায়রনমেন্ট, আননোন এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টে তুমি দেখছো যে কিছু কিছু জিনিস তোমার হচ্ছে যে পারসেপশন সিকোয়েন্স থেকে তুমি কিছু জিনিসের ধারণা পেয়েছো, সেগুলো হচ্ছে তোমার নোন প্যারামিটার বা নোন এনভায়রনমেন্ট। আর কিছু জিনিস একেবারেই নতুন যেগুলো তোমার হিস্টোরিতে তোমার মেমোরিতে নাই, সেটা হচ্ছে আননোন এনভায়রনমেন্ট, আননোন প্যারামিটার। ল অফ ফিজিক্সে তখন তোমাকে নতুন ভাবে এখানে লার্নিং করতে হবে। এটা লার্ন আছে, নোনটা হচ্ছে লার্ন আছে, আর এটা হচ্ছে লার্নিং করতে হবে। এই যে এখানে তোমার হচ্ছে যে এনভায়রনমেন্টের বিভিন্ন, এই এনভায়রনমেন্টকে বিভিন্ন ভাগ করে এখানে যেমন হচ্ছে ক্রসওয়ার্ড পাজল। ক্রসওয়ার্ড পাজলে তোমাকে হবে ফুললি অবজারভেবল এনভায়রনমেন্ট হবে, নাহলে তুমি পাজল মেকআপ করতে পারবো না। ক্রসওয়ার্ড, ক্রসওয়ার্ড ওই যে শব্দ শব্দ মিলায় ওই পাশ থেকে পাশে, সেটা ক্রসওয়ার্ড। তোমাকে ফুললি অবজারভেবল হতে হবে যে ডানে কোন অক্ষর বস্তুতে, বামে কোন অক্ষর বস্তুতে, উপরে কোনটা নিচে কোনটা, এরকম ভাবে মিলাতে পারলে তখনই তুমি এটা সাকসেসফুলি মিলাতে পারবা। পাজল ডিটারমিনিস্টিক, সিকোয়েন্সিয়াল, এভাবে এই আসতেছে। সেখানে এনভায়রনমেন্ট এখানে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, আজকে আর একটু পড়াতে চেয়েছিলাম, এখানে যেতে চেয়েছিলাম, তো আর হবে না, গাড়ির সময় হয়ে যাচ্ছে। এটা আমরা একসাথে যাবো। এনভায়রনমেন্ট টাইপ, আমি যে উদাহরণটা বললাম সেই উদাহরণটা হচ্ছে সিমপ্লেক্স, সিমপ্লেক্স এজেন্ট, সিম্পল রিফ্লেক্স এজেন্ট, সিম্পল রিফ্লেক্স এজেন্ট, মডেল বেসড এজেন্ট। এজেন্টকে আমরা চার ভাগে ভাগ করি: সিম্পল রিফ্লেক্স এজেন্ট, মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট, গোল বেসড এজেন্ট, আর ইউটিলিটি বেসড এজেন্ট। এখানে তোমার হচ্ছে মডেল এজেন্ট আমাদের গুগল ম্যাপ, তোমার হচ্ছে কম্পিউটার, বিভিন্ন ধরনের ইউটিলিটি বোর্ড, বিভিন্ন ধরনের এখানে মডেল গুলো আছে। আমরা যখন এটা পড়বো আগামী কালকে, কালকে ক্লাস, আচ্ছা কালকে ক্লাস নিলে আমি পড়বো, তখন এটা তোমাদেরকে তখন আমরা উদাহরণ দিয়ে দেখাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।